আসসালামু আলাইকুম। চারদিকে খুব উচ্ছ্বাস, খুব উত্তেজনা, খুব উল্লাস। মার্কেট এবার আকাশে উঠবে। আমরা সতর্ক ছিলাম। মার্কেটের ৫,৯০০ এই লেভেলে মার্কেটের একটা শক্ত ৫,৯০০ প্লাস মাইনাস ২৫ এরকম জায়গাতে একটা শক্ত রেজিস্ট্যান্স আছে। ৫,৯২৫ থেকে ৬,০০০ এই টোটাল জায়গাটাই হচ্ছে মার্কেটের জন্য একটা বিপজ্জনক জায়গা। এরকম জায়গা হুট করে মার্কেট পার করে যাবে, এরকম সিনারিও টোটাল চার্টে টেকনিক্যাল সিনারিওতে স্পষ্ট হচ্ছিল না। আমরা সতর্ক ছিলাম, আমরা এই জায়গাতে সাবধান ছিলাম এবং আমরা এই সাবধানতা অবলম্বন করেছি মোটামুটিভাবে ১০ তারিখ থেকেই। আমরা ১০ তারিখেই আমরা একটা বাউন্স আশা করছিলাম মার্কেটের। সে বাউন্স জাস্ট আরেকটু নিচ থেকে বাউন্সটা আশা করছিলাম যে ৫,৭৮০ এরকম জায়গা থেকে মার্কেট বাউন্স করে ৫,৯০০ এরকম জায়গাতে গিয়ে মার্কেট আবার নিচের দিকে নামবে। অথচ মার্কেটে এই বিষয়টাকে গুরুত্বই দেওয়া হচ্ছিল না। আমরা আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন যে মার্কেট কোন দিকে যেতে পারে বা মার্কেটের সম্ভাব্য গতি প্রকৃতি কী, তাহলে পরে আপনি সেভাবে প্রস্তুতি নিতে পারবেন। আচমকা কোনো বিপদ আপনার সামনে এসে উপস্থিত হবে না। আপনি খুব ফুরফুরা মেজাজে আছেন, আপনি ভাবছেন যে ব্রেকআউট হয়ে যাচ্ছে, মার্কেট ৬,০০০ পার হয়ে যাচ্ছে, আপনি তো লাগামহীন থাকবেন, আপনি তো আপনার কোনো সতর্কতায় থাকবে না। আপনার আচমকা বিপদে এসে আপনার ঘাড় মটকায় দিবে, যেটা আজকে হয়েছে। আমরা এটা নিয়ে গত ১০ তারিখ থেকেই খুবই সতর্ক ছিলাম এবং আমরা সেভাবে আমাদের পোর্টফোলিওগুলোকে গোছাচ্ছিলাম। আমরা আস্তেই লো পেড আপের দিকে মুভমেন্ট করছিলাম, আমরা আস্তেই জেডের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, পোর্টফোলিওকে সাজানোর চেষ্টা করছিলাম। প্রথম কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আমাদেরকে ডাইনামিক হতে হবে ভাই, আমাদেরকে টার্গেট সেট করতে হবে। যদি ডাইনামিক হতে না পারে, যদি টার্গেট সেট করতে না পারি, তাহলে এই মার্কেট থেকে আমরা কখনোই বেনিফিট হতে পারবো না। আমাদের লস হওয়ার, আমাদের অধিকাংশ মানুষের লস হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কোনো টার্গেট থাকে না, আমাদের কোনো লক্ষ্য থাকে না। আপনি একটা ধরেন, আপনি ফেসবুক, ইউটিউবে অনেক গ্রুপ আছে, আপনি একটা গ্রুপে যুক্ত আছেন, নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে আপনার টার্গেট কি হওয়া উচিত? আপনি একটা শেয়ার কিনলেন, সে শেয়ারটা কিনে আপনি ৩ মাস আটকা পড়ে আছেন সেই শেয়ারটা নিয়ে, আপনি মাসে মাসে গ্রুপকে পেমেন্ট করছেন, এটা কি কোনো যৌক্তিকতা আছে? আপনাকে ডাইনামিকভাবে মুভ করতে হবে। আপনার টার্গেট থাকা লাগবে একটা, সেই টার্গেট পূরণ হওয়া লাগবে। এই টার্গেট পূরণের ক্ষেত্রে গ্রুপের যিনি মেন্টর, তার যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনিভাবে আপনারও একটা ভূমিকা থাকবে কিন্তু এই জায়গাতে। গ্রুপের মেন্টর শেয়ার দিয়ে ভুলে যাবে না সেই শেয়ারটার কথা, সেই শেয়ারটাকে মনিটরিং করবেন, প্রয়োজনে শেয়ারটা চেঞ্জ করে দিবেন, স্টপ লস হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। স্টপ লস হলে পারে সেই স্টপ লসের বদলে সম্ভাব্য ভালো একটা শেয়ার দিবেন, এটা যেমন তিনি করবেন। এর পাশাপাশি গ্রুপ মেম্বার হিসাবে আপনার কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব হচ্ছে যে ঠিক আছে, আপনি একটা শেয়ার নিয়ে বসে আছেন, শেয়ারটাতে স্টপ লস হিট করছে না, শেয়ারটা দাঁড়ায় আছে একটা জায়গাতে, স্টপ লস এবং কেনার মাঝামাঝি জায়গাতে 3% 4% লস নিয়ে আপনি অপেক্ষা করছেন। মেন্টর হয়তো অপেক্ষা করছেন যে স্টপ লস হিট করলে আমি শেয়ার দেবো। ইন দ্য মিন টাইম উনি হয়তো আরও কিছু শেয়ার দিচ্ছেন, আপনি সেই শেয়ারে কনভার্ট করেন। ওটা কনভার্ট করার দরকার নেই, 50% কনভার্ট করেন। কেমন? 50% কনভার্ট করলে পরে হবে কি, আপনি কিছুটা হালকা হয়ে গেলেন, আপনি কিছু টাকা ফ্রি হয়ে গেল। আপনার টার্গেট পূরণের ক্ষেত্রে আপনি 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 অ্যাক্টিভ থাকলেন। যেমন ধরেন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে মান্থলি অন ক্যাপিটাল, মানে ১,০০,০০০ টাকায় ৫,০০০ টাকা প্রতি মাসে গড় ইনকাম করার চেষ্টা করা। কোনো মাসে মার্কেট খারাপ থাকলে ৩,০০০ হয়, কোনো মাসে হয়তো ৫,০০০-এর এক্সিট করে যায়, ৫-৭,০০০ হয়। একটা গড়ে একটা ধারাবাহিক একটা প্যাসিভ ধারাবাহিক ইনকাম একটা ব্যবস্থা বা সরি একটা ইনকামের একটা রাস্তা খোলা রাখার চেষ্টা করি। এবং এটা করতে গিয়ে আমরা শেয়ার যেমন দিই, শেয়ার চেঞ্জ করে দিই, শেয়ারে লস হলে পারে লসের রিকভারি আইটেমগুলো খোঁজার চেষ্টা করি। ডেফিনেটলি কারো পক্ষে, কোনো মেন্টরের পক্ষে, পৃথিবীর কোনো অ্যানালিস্টের পক্ষে, সর্বোচ্চ যিনি ফান্ড ম্যানেজার তার পক্ষেও 10টা শেয়ার কিনে 10টাতে লাভ করা সম্ভব না। পৃথিবীর কোনো ব্যবসাতেই এটা সম্ভব না যে আপনি 10টা শেয়ার কিনে 10টাতেই আপনি লাভ করবেন। ইজ ইট পসিবল? তাহলে কি করতে হবে বলেন? তাহলে সম্ভাব্য কাজ হচ্ছে যে আপনার হাতে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর দিকে নারিশ করা। এমনও লোক আছে, এমনও ব্যক্তি আছে, ফোন দিয়ে বলেন যে আমার ১০০ টাকার শেয়ার এখন ৩০ টাকা হয়ে আছে। উনি কি ওই শেয়ার থেকে বের হতে পারবেন? আপনি ওই শেয়ারটাতে তো আমি একদম গোলাম হয়ে গিয়েছি, শেয়ারটা আমাকে যা বলবে আমি তাই করব, আমি পাথরের মতন দৃষ্টি নিয়ে সে শেয়ারের দিকে তাকাবো, কবে শেয়ারটা ১০০ টাকায় যাবে।
আমি কবে মুক্তি পাবো, এরকম একটা অনুভূতি নিয়ে এই ব্যবসা করার কি দরকার আছে? মানুষকে আমি এসি রুমের মধ্যে ঘামতে দেখেছি দর দর করে, আমি আমাদের হাউসের নিচে অ্যাম্বুলেন্স ডাকতে দেখেছি হাউস কর্তৃপক্ষকে, মাথা ঘুরে পড়ে গিয়েছে, স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, এরকম ঘটনা আপনাদের সামনেও হয়তো আছে এরকম অনেক উদাহরণ। আমরা এরকম সিনারিওতে কখন পড়ে একটা মানুষ বলেন, যখন তার সহ্যের শেষ সময় পৌঁছে যায় আমরা এটা করব না। যেমন ধরেন আমরা আগে মার্কেট নিয়ে বক্তব্য শেষ করি। মার্কেট 5,900 এরকম জায়গাতে বাধাগ্রস্ত হয়েছে স্পষ্টতই। 5,925 +- 25 এরকম জায়গাতে মার্কেটের শক্ত রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স মার্কেট হুট করে খুব সহসাই পার করে যাবে, এটা ভাবার কোনো যৌক্তিক কারণ নাই। মার্কেট 5,925 থেকে উপরে দেখেন একটা লাল দাগ আছে, এই লাল দাগটা আবার দীর্ঘমেয়াদী প্রায় 10 বছরের একটা রেজিস্ট্যান্স 6,000। এই 5,900 6,000 পার করতে মার্কেটকে কিছুটা কষ্ট করতে হবে। তার মানে এই না যে মার্কেট খারাপ হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে একটা বিশাল মুভমেন্ট হয়েছে মার্কেটের, এই মুভমেন্টের এগেনস্টে যদি মার্কেট 200 পয়েন্ট কমে তাহলে পরে এইটা মোটেও খারাপ কিছু না, এটার সাথে আমাদের অভ্যস্ত হতে হবে, এইটাই হওয়া উচিত। এটা না হলে পরেই বরং মার্কেট খারাপ, এটা না হলে পরেই বরং মার্কেট ধপাস করে অনেকখানি পড়ে যাবে একবারে যখন পড়বে তখন। সুতরাং এরকম ঢেউ দিয়ে মার্কেট উপরের দিকে উঠলে পরে সেটা সাস্টেন করবে। 6,000 পার করার পরে মার্কেট 6,700 6,800 তারপরে 7,500 এরকম লেভেলগুলোতে মার্কেটের সাপ্লাই এবং এরকম জায়গাতে মার্কেটকে আমরা দেখবো ইনশাআল্লাহ। সুতরাং মার্কেট যদি 5,650-এর দিকে নামে তাহলে পরে ক্ষতি কি, নামুক। আর ইন দ্য মিন টাইম আমরা আপাতত ফোকাস করবো 5,780। 5,780 যদি মার্কেট না ব্রেক করতে পারে, 5,780 যদি মার্কেট না ব্রেক করতে পারে তাহলে পরে আপাতত মার্কেট নিচের দিকে নামবে না। 5,780 ঠিক এরকম জায়গাতে মার্কেটের প্রথম সাপোর্ট। আমরা দেখি মার্কেটে সাপোর্টটা পায় কিনা, যদি এই সাপোর্টটা ভাঙে এই জায়গাতে সতর্ক হওয়া উচিত ছিল এবং সতর্ক হয়ে আপনার পোর্টফোলিওকে গোছানো দরকার ছিল। যাই হোক, আমরা এর মধ্যেই যেটা বলছিলাম আর কি, যে গ্রুপের মেন্টর এবং আপনাদের একটা গ্রুপের মেন্টর এবং গ্রুপের সদস্যদের একটা মেলবন্ধন থাকা উচিত, একটা ছন্দ থাকা উচিত। তা না হলে পরে গ্রুপটা ঠিক গ্রুপটা ঠিক ছন্দে আসে না আর কি। যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বিষয়টা পরিষ্কার হবে। যদি সম্ভবত এটাই ধরি, হ্যাঁ, যেমন ধরেন এইটা একটা মেম্বারের বক্তব্য যে উনি আমরা যেমন আমাদের কাছে ছিল হচ্ছে অগ্নি সিস্টেম, আমরা অগ্নি সিস্টেম কিনেছিলাম, অগ্নি সিস্টেম লসের দিকে রান করছিল, স্টপ লস হিট করে গেল শেয়ারটাতে। ইমিডিয়েটলি অগ্নির বদলে আমরা বেক্সিমকোটাকে বাছাই করি। বেক্সিমকো আমাদের কেনা ছিল 22 টাকা 40 পয়সাতে, লো রেটে কিনেছিলাম আমরা। আমাদের প্ল্যান একদম 2 তারিখে আমাদের প্ল্যান দেওয়া ছিল বেক্সিমকো যে 22 টাকা 20 পয়সাতে আমরা শেয়ারটাকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। পরবর্তী পর্যায়ে 9 তারিখে আমরা শেয়ারটাতে রি এন্ট্রি দিই অগ্নির লস রিকভারি আইটেম হিসাবে। আমরা প্রায় পরবর্তী পর্যায়ে 13% প্রফিট করি এবং যারা 22 টাকা 40 পয়সা কিনেছিলেন তাদের প্রফিট হয় 18%। তো উনি সম্ভবত এটা করতে পারেননি, উনি ওই দিনে ব্যস্ত ছিলেন, কোনোভাবে কাজটা করতে পারেননি। পরবর্তী পর্যায়ে আজকে আমাকে জিজ্ঞাসা করছিলেন গতদিনকে যে কি করবো। ওনাকে বলা হয়েছিল যে 32-50 এই লেভেলটা অগ্নির দিকে আমরা খেয়াল রাখবো, এটা পার করতে পারলে অগ্নি আবার তার ট্র্যাকে ফিরে আসবে, পার করতে না পারলে পরে অগ্নি ডাউন সাইড ট্র্যাকেই থাকবে। তো উনি পরবর্তীতে একটা মেসেজ দিয়েছেন, আমি সম্পূর্ণ মেসেজটা আর এখানে পড়ছি না, আমি আংশিক মেসেজ আপনাদের সামনে তুলে ধরি। ওনার বক্তব্যের শেষ লাইনটা আমি দিই, দেখেন যে উনি লিখেছেন যে উনি কিছু ক্যাপিটাল গেইন করেছেন আমাদের গ্রুপের অ্যাসিস্ট্যান্সে এবং তার নিজের কিছু জ্ঞান দিয়ে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। উনি 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 সক্রিয় ছিলেন, উনি চিন্তাশীল ছিলেন, উনি ওনার টাকাগুলোকে আটকায় রাখেননি, তাহলে পরে উনি ক্যাপিটাল গেইন করতে পারতেন না। এই কাজটা করা উচিত প্রত্যেকটা গ্রুপের মেম্বারদেরকে, মেন্টরদেরকে উচিত যে শেয়ারগুলো দিচ্ছেন সেই শেয়ারগুলো মনিটরিং করা। তো যাই হোক, চয়ন আমরা আমাদের চার্টে ফেরত যাই। মার্কেট নিয়ে মোটামুটি বক্তব্য শেষ। আমাদের মূল ফোকাস এখন লো পেড আপ এবং জেডের দিকে। এর পাশাপাশি টেক্সটাইল সেক্টরে কিছু বাছাই করা শেয়ারের মুভমেন্ট হবে। যেমন আমরা লো পেড আপ বিডি ল্যাম্প আমরা গতদিনকে কিনেছিলাম, আজকেও আমরা 2টা লো পেড আপ নিয়েছি। আমাদের কাছে আগে থেকেও কিছু লো পেড আপ আছে, আজকে মিড পেড আপগুলোর মুভমেন্ট হয়নি। যেমন সিভিও, একটু শেষ করি, যেমন সিভিও এটা মিড পেড আপের একটা শেয়ার, এটার মুভমেন্ট হয়নি। তারপরে হাক্কানি, এটা একটা মিড পেড আপ, এটার মুভমেন্ট হয়নি। তারপরে হাক্কানি বরং একটু খারাপই হয়ে গিয়েছে, যদিও আমরা দেখবো এটা রিকভারি করতে পারে কিনা। এর পাশাপাশি ছিল হচ্ছে আপনার মিড পেড আপের শেয়ারের মধ্যে আর কি আছে বলেন, থাকতে হয়
তো হাক্কানি, তারপরে জাস্ট আরও এরকম কিছু ফোনের ইয়াতে আমি ভুলে গিয়েছি শেয়ারের ইয়া, যাই হোক। তো মিড পেট আপগুলো ভালো করে, তবে একদম লো পেট আপগুলো ভালো করেছে। বিডি অটোকার, বিডি ল্যাম্প, বিডি ল্যাম্প, বিডি ল্যাম্প এই শেয়ারটা দেখেন আমাদের এখানে 200 টাকা রেটে কেনা, 222 টাকা, একটা চমৎকার প্রফিট আমরা এখানে গেন করেছি, একটা সুন্দর মাশাআল্লাহ এই শেয়ারটার ভালো অবস্থা। আমরা আজকেও দুইটা লো পেট আপ কিনেছি, তার মধ্যে একটা লো পেট আপ আপনাদের সামনে বলি, বিডি অটোকার। এই শেয়ারটাও কিন্তু আমরা আগে থেকে হোল্ড করছি, আজকে রিএনফোর্স করা হয়েছে, পুনরায় নেওয়া হয়েছে। পরিষ্কারভাবে একটা সাপ্লাই এবং ডিমান্ড ছিল এই লেভেলে, কত চমৎকারভাবে সিগন্যাল দিচ্ছিল, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। 217 টাকা শুট আউট করেছে শেয়ারটা, এই জায়গাতে নাম ছিল 220 টাকায়, তো শেয়ারটা উঠেছিল 232 টাকা, চমৎকার একটা শেয়ার, ভালো একটা পজিশন। আমরা যদি একটু লম্বা টাইমে দেখি, এরকম সাপ্লাই এবং ডিমান্ডগুলোকে আমাদের সতর্ক থাকতে হবে। এই সাপ্লাই এবং ডিমান্ডগুলো যখন মার্কেটে কোনো একটা শেয়ার পার করছে, আমাদের এখানে একটা সাপোর্ট, এখানে ও নেমে গিয়েছে, চমৎকার একটা সিগন্যাল দিচ্ছিল, ও এখানে সুন্দর করে নেমে গিয়ে এই জায়গাতে অ্যাকুমুলেট করেছে। অ্যাকুমুলেশনের এই লেভেলে দেখেন ভলিউমগুলো আমাদেরকে সিগন্যাল দিচ্ছিল যে স্মার্ট মানির অ্যাকুমুলেট এই জায়গাতে করছে। বাস চমৎকারভাবে আমাদের 217 টাকা আজকে ব্রেকআউট করেছে, বেশ কয়েকবার ট্রাই করার পরে আজকে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে। ওকে ফাইন, আমরা এখানে কেন এন্ট্রি নিব না? আমাদের সকাল থেকেই আমরা গতকালকে রাত্রে এটা লোকেট করেছিলাম এবং আজকে সকালবেলাতে আমরা এই শেয়ারটা আমরা নিয়ে নিয়েছি। আরও দুইটা শেয়ার নেওয়া আছে আমাদের, আমরা আরও দুইটা সারাদিনই ফোনের উপরেই থাকতে হয়, তো সরি। তো আরও দুইটা শেয়ার আমরা আজকে নিয়েছি, আমরা আজকে একটা জেড নিয়েছি। আমরা আগামীকালকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের একটা শেয়ার আছে যে শেয়ারটার মুভমেন্ট হচ্ছে না, স্টপ লস এবং আমাদের কেনা দামের ঠিক মাঝামাঝি জায়গাতে আটকা পড়ে আছে 3% লস দিয়ে। তো আমরা সেই শেয়ারটাকে এক্সচেঞ্জ করবো অ্যাডাক্টা টেক্সটাইল দিয়ে। টেক্সটাইল, আমি আবারও বলি, টেক্সটাইলের বাছাই করা কিছু শেয়ারে কিন্তু গেম হচ্ছে। কেমন, আমরা কোন শেয়ারটা নিব সেটা আমি বলছি না, কিন্তু টেক্সটাইলের কিছু বাছাই করা শেয়ারের গেম হচ্ছে। এই টেক্সটাইল খাতে সবাই ভাবছিল যে ইন্স্যুরেন্স সেক্টরে মুভমেন্ট হবে, লোন রেশিও, ইন্স্যুরেন্সই বঞ্চিত হচ্ছিল, এই বঞ্চনার থেকে মুক্তি পেলে পারে ইন্স্যুরেন্স সেক্টর ছুটে যাবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। একটু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলি চলে, তারপর আমরা আবার বিডি অটোকারে ফেরত আসবো। বাস্তবে সেটা হয়নি। ইন্স্যুরেন্স সেক্টর 57 টাকা 20 পয়সা এই লেভেলে শক্ত রেজিস্ট্যান্স ছিল, 57 টাকা 20 পয়সা এই লেভেলে ইন্স্যুরেন্সের শক্ত রেজিস্ট্যান্স ছিল। ঠিক এরকম জায়গাতে এসে ইন্ডিকেশন ক্যান্ডেল এবং এই ধরনের রেড ক্যান্ডেলগুলো ভালো কোনো ইঙ্গিত দেয় না। আমি ইন্স্যুরেন্স সেক্টরকে শেষ হয়ে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে এটা বলছি না, কিন্তু সেক্টর রেজিস্ট্যান্সের মুখে পড়েছে, কোনো একটা শেয়ার রেজিস্ট্যান্সের মুখে পড়েছে, কোনো একটা শেয়ার সাপোর্টে আছে, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এই বিষয়গুলো যদি বিবেচনায় নেন তাহলে পরে আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে। আপনি একদম ব্লাইন্ড গিয়ে হুড়মুড় করে একটা শেয়ার কিনছেন বা একটা সেক্টরে একটা শেয়ার বাছাই করছেন, ওটা স্টপ লসে, ওটা রেজিস্ট্যান্সের মুখে আসে কি না, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা দেখায়, তাহলে পরে বুঝতে পারবেন। সাপ্তাহিক চার্টে রেজিস্ট্যান্সটা স্পষ্ট, চমৎকার একটা রেজিস্ট্যান্স। এই জায়গাতে একবার বাধাগ্রস্ত হয়েছে, এই জায়গাতে একবার বাধাগ্রস্ত হয়েছে, ঠিক মাথার উপরে এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে এর আগে, এবং এরকম জায়গাতে ভলিউম আছে, এই লেভেলের উপরে এই জায়গাতে ভলিউম আছে, এটা পার করতে গেলে পর তুলনামূলকভাবে একটু বেশি ভলিউম লাগবে। ঠিক এরকম জায়গাতে আমি হুড়মুড় করে 57 টাকা 20 পয়সা এরকম সেক্টর লেভেলে এটা পার না করে এই সেক্টরে এন্ট্রি নেওয়া। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কিছু শেয়ার আলাদাভাবে ভালো হতেই পারে, এটা আলাদা কথা, কিন্তু সেক্টর ভালো ছিল না এবং ফলাফলটা আজকে আমরা দেখেছি। ইন্স্যুরেন্স সেক্টরটা কিছুটা থমকাই গিয়েছে, 57-20 পার করলে তখন আমরা সেক্টরকে আরও উপরে নিয়ে যাব, 62-65 এরকম লেভেলে তখন সেক্টরকে নিয়ে যাবো। দেখা যাক, আল্লাহ ভরসা, তাদের কাছে আছে ইন্স্যুরেন্স, তাদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন। বিডি অটোকার, কারণ আমরা বিডি অটোকারে ছিলাম, বিডি অটোকারে আমরা সাপ্তাহিক চার্টে আছি। চমৎকার এই যে একটা মুভমেন্ট হলো বিডি অটোকারের, এই মুভমেন্টের এগেনস্টে একটা শ্যালো কারেকশন দিয়ে ওকে আবার উপরের দিকে উঠবে না। যদি বিডি অটোকার উপরের দিকে উঠে, এর টার্গেট কত? বিডি অটোকারের টার্গেট যে অনেকখানি, আমাদের টার্গেট এই লেভেলটাতে, আমি এটাকে সরাই দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়। এটাকে আমি সরাই দিই, হ্যাঁ, এই জায়গাতে আমাদের যদি বিডি অটোকার যদি এই লেভেলটাতে এই জায়গাতে যদি পার করতে পারে, তাহলে পরে বিডি অটোকারের পরবর্তী টার্গেট আমাদের প্রায় অনেকখানি, আমি এতখানি টার্গেট না বলি, 316 টাকা আমাদের প্রথম টার্গেট, পরের টার্গেট আরও উপরে নিয়ে যাওয়া যায়। তো 218 টাকাতে একটা শেয়ার কিনে 316 টাকাতে এখন মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু অস্বাভাবিক কিছু না, আমরা ট্রাই করতে পারি। আমরা সম্ভাবনা নিয়ে আমরা লজিক্যাল দিয়ে, টেকনিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে, মুভিং অ্যাভারেজগুলো দিয়ে, ইন্ডিকেটরগুলো দিয়ে যদি আমরা পজিটিভ পাই, তাহলে পরে কেন আমরা ওই শেয়ারটাতে এন্ট্রি নেব না? প্রবাবিলিটির ব্যবসা এটা।
তো আমরা আজকে ভিডিও অটোকার নিয়েছি, আমাদের নেওয়া কমপ্লিট। এখন যদি আপনি নিতে চান নিতে পারেন। আমরা এর পাশাপাশি আর একটা লোপেড অ্যাপ নিয়েছি এবং একটা জেড নিয়েছি, দুটো শেয়ার আজকে আমরা আর আপনাদের সামনে উন্মুক্ত করছি না। এর পাশাপাশি আজকে আমার কয়েকটা শেয়ার ভালো লেগেছে, যেটা আমরা নেইনি আজকের গ্রুপে, নিব কিনা সেটা আমরা পরে বিবেচনা করব। সেটা হচ্ছে সাইফ পাওয়ার। সাইফ পাওয়ার শেয়ারটা আমাদের কাছে আছে। আমরা মার্চ মাসে সাইফ পাওয়ার নিয়ে ব্যাপক ব্যবসা করেছিলাম এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই শেয়ারটা কারেকশন হওয়ার পরে একটা সুন্দর সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে উপরের দিকে উঠে গেছে, খুব ভালো ভলিউম নেই। এই ধরনের ভলিউমগুলো অবশ্য মাঝে মাঝে ঝামেলা করে, এক মিনিট পিএল এরকম ভলিউম দেওয়ার পরে আর বাড়তে পারি নাই। তো ও জাস্ট একটা রিটেস্ট করতে আসছে। যারা আমাকে ফোন দিয়েছিলেন আজকে অনেকেই সাইফ পাওয়ার কেনার জন্য 10 টাকা 20 পয়সা, গতকালকে আজকে শেয়ারটা যারা কিনেছেন ঠিক আছে, আমরা 9 টাকা 60 পয়সা 50 পয়সা এরকম জায়গাতে স্টপ লস ধরে 10 টাকা 20 পয়সা 10 টাকা 10 পয়সা যারা কিনেছেন তারা সঠিক কাজ করেছেন। এর পাশাপাশি অ্যাপেক্স ট্যানারি এই শেয়ারটা দিকেও আপনারা একটু খেয়াল রাখতে পারেন। রোপেড অ্যাপের শেয়ার, ও একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া পার করার চেষ্টা করছে 107 টাকা 108 টাকা। যদি এটা ক্রস করতে পারে তাহলে পরে পরবর্তী টার্গেট 120 টাকা এরকম জায়গায়। হ্যাঁ, এর পাশাপাশি মালিক এবং ফেক ডিল নিয়ে আমি সে কবে থেকে আপনাদের সামনে আলোচনা করছি। মালিক স্পিনিংটা দিকে খেয়াল করেছেন? মালিক স্পিনিং জাস্ট মাসিক চার্টটা একটু দেখায় আপনাদেরকে, মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে মালিক স্পিনিং এর। কেমন উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে, 55 টাকা, তারপরে অনেক 75 টাকা এরকম জায়গাতে মালিক স্পিনিং এর মুভমেন্ট চমৎকার ব্রেকআউট হয়ে আছে মালিক স্পিনিং এর। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এই শেয়ারটা নিয়ে আমি কথা বলেছি এর আগে। এরকম টেক্সটাইলের ক্ষেত্রে আরও কিছু শেয়ার আছে যেগুলো আপনারা খুঁজে বের করে নেবেন। বাছাই করা কিছু শেয়ারে কিন্তু গেম হবে এখন মার্কেট যদি সাইড বেস মুভমেন্ট করে। মোটামুটি আজকের ভিডিও আর বড় না করি, আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা অ্যাসিস্ট করি, আমরা শেয়ার বাছাই করি, সম্ভাব্য ভালো শেয়ারগুলো বাছাই করি, সম্ভাবনাময় শেয়ারগুলো বাছাই করি। আমরা একটা ট্রেড প্ল্যান তৈরি করি, কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন, কতটুকু প্রফিট নেবেন, এই বিষয়গুলো আমরা মনিটরিং করি। এর পাশাপাশি আমাদের বাছাই করা সবগুলো শেয়ারই যে প্রফিটে হিট করে এটা সবসময় হয় না। যদি কোনো শেয়ার মুভ না করে তার বদলে বিকল্প শেয়ার লস রিকভারি করার সে আইটেম কী হতে পারে সেটা আমরা বাছাই করি। আমাদের গ্রুপের মান্থলি টার্গেট 3 to 5%, যেটা ইয়ারলি প্রায় 40%-এর মতন চেষ্টা করা হয় টার্গেট, এটা আমাদের গ্রুপের। আমরা আমাদের গ্রুপে পুঁজি নিরাপদ রাখার চেষ্টা করি। আমাদের পুঁজি যদি থাকে তাহলে পারে আমরা ডেফিনেটলি পরের ট্রেডের জন্য সুযোগ পাবো। আমরা এই বিষয়টা সতর্কতার সাথে খেয়াল রাখি, আমরা এই কাজটা করি। আর এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে এই মাসে। যারা ব্যবসাটা বুঝে করতে চান, কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন, কোন শেয়ারটা ভালো বলবো, কোন শেয়ারটাকে খারাপ বলবো, তাদের এই ট্রেনিংটা বেশ উপকারে দিবে। মানে ব্যবসাটা না জেনে করা আমাদের লস করার একটা বড় কারণ। আমরা হুড়মুড় করে একটা শেয়ার কিনি, বাছাই না করি। আমরা বাজারে গিয়ে মাছ কিনি খুব সতর্কতার সাথে, খুব অল্প টাকার 1000 টাকা 500 টাকার মাছ কিনি সতর্কতার সাথে, অনেক বিবেচনা করে কিনি, হাত দিয়ে নেড়ে দেখে বুঝে কিনি। অথচ শেয়ার কিনি লাখ লাখ টাকার, কোনো বাস বিচার করি না, আমরা ট্রেড প্ল্যান করি না, আমরা লস রিকভারি প্ল্যান করি না, আমরা টার্গেট ফিক্সড করি না। এই বিষয়গুলো তখনই করতে পারবেন যখন আপনার প্রপার নলেজ থাকবে, যখন আপনার টোটাল প্রপার জ্ঞান থাকবে যে আপনি কি করছেন এই বিষয়গুলোতে। ভলিউম কি বলছে, ক্যান্ডেল কি বলছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে কোথায়, স্মার্ট মানি কোথায় চার্টে এন্ট্রি নিচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন, মুভিং অ্যাভারেজগুলো কি বলছে, ইন্ডিকেটরগুলো কি বলছে, এই বিষয়গুলো যদি আমরা সতর্কতার সাথে বিবেচনা করতে না পারি তাহলে পারে আলটিমেটলি এখানে পরের উপর নির্ভরশীল হয়ে থাকা লাগবে, যেটা মানে ব্যবসা, যেটাকে আমরা ব্যবসা বলতেই পারি না এটাকে। আপনি একটা গ্রুপে থাকবেন, আপনি কারো কাছ থেকে শেয়ার নেবেন, সেক্ষেত্রে তো আপনার নলেজে থাকা দরকার। দুজন পার্টনার ব্যবসাতে অংশগ্রহণ করলে পারে, যদি একজন খুব ভালো জানে এবং একজন যদি কিছুই না জানে তাহলে সেই পার্টনারশিপ টিকে না। সুতরাং ব্যবসা করতে গেলে পরে আপনাকে ব্যবসার সম্পর্কে জানতে হবে। এটা এখন যেখান থেকে আপনি শিখেন না কেন, আমার কাছে শিখতে হবে তা না, যেখান থেকে আপনি শিখেন না কেন আপনাকে এই নলেজ গ্যাদার করতেই হবে। তো এই বিষয়টা আমরা বিবেচনায় নিব, বিষয়টা আমরা ভেবে দেখব যে আমরা সঠিক কাজটা করছি কিনা। তো মোটামুটি আজকে এটা এ পর্যন্ত থাকলো। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান বা আমাদের ট্রেনিংয়ে অংশ নিতে চান তাদেরকে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি 01921931195।
আবারও বলি যে আমরা আগামীকালকে লস রিকভারি একটা আইটেম নিব। আমাদের একটা টেক্সটাইল আছে, যে টেক্সটাইলটা আমাদের 3% মানে কেনা দাম আর স্টপ লসের মাঝখানে আটকে রেখেছে, আমরা 50% শেয়ার কনভার্ট করব। ওই শেয়ারটাতে আমরা আপনাদেরকে জানাবো কেনানোর পরে। আমাদের কেনা পর্যন্ত কেনা না হওয়া পর্যন্ত এটা পাবলিকলি ওপেন করাটা মানে সমীচীন মনে করছে। তো মোটামুটি আজকের ভিডিওটা আর বড় না করি, ভালো থাকবেন। সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।